হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এক্সপ্লেইন করব মনস্টার সিরিজের পার্ট 33। আগের পর্বগুলো যারা দেখেন নাই তারা দেখে আসতে পারেন, আমার চ্যানেলে আপলোড করা আছে। গত পর্বের শেষে আমরা দেখেছিলাম জিনাকে কিডন্যাপ করে নেয় জেজের বডিগার্ড। সিগনালে এসে গাড়ি থামলে এন্ড্রি জিনার গাড়িটা দেখতে পায় এবং জিনাকে গাড়িতে বেহুশ দেখে সে চিন্তায় পড়ে যায় আর মনে করে যে তাকে হয়তো কেউ কিডন্যাপ করেছে, যার কারণে সে জিনার গাড়িকে ফলো করতে শুরু করে। অন্যদিকে একইভাবে আমাদের জেজেকে দেখানো হয় যে বসে বসে ড্রিঙ্ক করছিল, আর তখনই তার ফোনে তার অ্যাসিস্ট্যান্ট কল করে বলে যে জিনাকে আমি কিডন্যাপ করে নিয়েছি, এখন তাকে কি করব। জেজে তার বডিগার্ডকে বলে জিনাকে মেরে দাও, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। আর শুনো, হ্যাঁ, এমনভাবে মারবে যাতে এটা অ্যাক্সিডেন্ট কেস হিসাবে সবাই দেখে। তাকে ব্রিজের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, তাহলে সবাই ভাববে যে সে সুইসাইড করেছে, কারণ এই ব্রিজে অনেকেই সুইসাইড করে। সবকিছু বাহির থেকে শুনতে পায় পেনি এবং সে মজকে কল করে সবকিছু বলে দেয় যে এভাবে জিনাকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে আর তাকে মারার প্ল্যানিং করছে। এটা শোনার পর লি সাথে সাথে বলে যে চলো, ওকে বাঁচাতে হবে। অন্যদিকে আমরা এন্ড্রিকে দেখতে পাই যে ওই গাড়ির পিছু করছিল, কিন্তু তখনই এখানে একটা ট্রাক চলে আসায় সে গাড়িটাকে হারিয়ে ফেলে। তারপরও সে হাল ছাড়ে না, গাড়ির ফলো করতে থাকে। এক পর্যায়ে সে ওই ব্রিজে এসে থামে, আর ব্রিজে আসার পর সে জিনার ব্যাগটি বের করে নেয়। তারপর সে জিনাকে বের করে পানিতে ফেলে দেয়। এটা দেখার পর তো এন্ড্রি অনেকটাই শক খেয়ে যায়, সেভাবে এটা কি হচ্ছে জিনার সাথে। জিনাকে ফেলে দেওয়ার পর সে সাথে সাথেই চলে যায় গাড়ি নিয়ে। তখনই এন্ড্রি কোনো কিছু না ভেবে সেও পানিতে ঝাঁপ দেয় এবং আমরা দেখতে পাই জিনা ডুবে যাচ্ছিল। তখন সে জিনাকে উপরে উঠায়, জিনার শ্বাস ফিরানোর চেষ্টা করে। তখনই ওই জায়গায় লিও চলে আসে, সে খুঁজতে থাকে তাদেরকে। এন্ড্রি চেপে চেপে জিনার পেটের ভিতরে পানি বের করতে থাকে, সাথে তাকে অক্সিজেনও দেয় যাতে জিনার তাড়াতাড়ি জ্ঞান ফিরে। কিন্তু এখানে জিনার জ্ঞান ফিরে না। এটা দেখার পর এন্ড্রি কান্না করতে শুরু করে, বলে জিনা তুমি সজাগ হয়ে যাও, না হয় তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তখনই কিছুটা চোখ খুলে জিনা। এখানে আমরা লিকে দেখতে পাই যে কিনা বলছিল আমার গেস্ট হাউসে এদেরকে নিয়ে যাও, তাহলে এরা তাড়াতাড়ি সুস্থ হতে পারবে। তখন মজো এটাই করে, তাদেরকে গেস্ট হাউসে নিয়ে যায়। এখানে তারা জেজের বিষয়ে কথা বলছিল। জিনা বলে যে আমাকে যে কোনো সময় ধরে মারার চেষ্টা করতে পারে। এখানে লি বলে তোমার এই দেশে থাকা উচিত না। জিনা বলে আমার কারো হেল্পের প্রয়োজন নেই। সে এই কথাটা বলেছিল কারণ মজো তাকে একদিন বলেছিল যে তুমি যত লিয়ের কাছাকাছি থাকবে ততই লিয়ের সমস্যা বাড়বে, আর তুমি যেহেতু লিয়ের দূরত্ব বজায় রাখবে তাহলে লি সুস্থ থাকবে। তুমি লিয়ের কাছে টাইম বোমার মতো, যত বেশি কাছে আসবে তত বেশি তার প্রবলেম দেখা দিবে। এর কারণেই জিনা না করে দেয় যে সে চায়না যাবে না। এইসব মজো চিন্তা করে বলে আমার কথাগুলো মাথায় রেখেই জিনা না করেছে। এদিকে এন্ড্রি বলে জিনাকে চায়না পাঠিয়ে দেওয়া উচিত, কারণ জিনা যদি কোরিয়া থাকে তাহলে যে কোনো ওয়েতে সে তাকে খুঁজে বের করে ফেলবে। তখন জিনার আর কোনো কিছু করার থাকে না, সে রাজি হয়ে যায় চায়না যাওয়ার জন্য। অন্যদিকে জেজেকে দেখানো হয়, জেজের কাছে তার বডিগার্ড চলে এসেছিল, এসে ওই পেপারগুলো দিয়ে দেয়, যে পেপারের মধ্যে জেজের করা অপরাধের সব তথ্য ছিল, আর এইগুলো চুরি করার জন্যই তারা জিনাকে মেরেছে। এখানে আমি একটি বিষয় বুঝতে পারি না যে যে এত খারাপ একজন মানুষ, কিন্তু তার বডিগার্ড এত বিশ্বস্ত কিভাবে হয়। যে বলে খুব তাড়াতাড়ি আমি এন্ড্রিকেও ধ্বংস করে ফেলবো, এখন ধ্বংস করছি না কারণ সামনে নির্বাচন, এতে আমার প্রবলেম হতে পারে। অন্যদিকে আমরা এন্ড্রিকে দেখতে পাই, সে জিনার রুমে একটি চিঠি রেখে যায়। চিঠিতে সে লিখে তুমি যখন চায়না চলে যাবে আমি তোমাকে অনেক বেশি মিস করব। এন্ড্রি যখন চিঠি দিয়ে যাচ্ছিল তখন জিনা সজাগ হয়ে যায়, সে এন্ড্রিকে ডাক দেয়, বলে তুমি এখানে আসো, তোমার সাথে আমার কথা আছে। জিনা বলে তোমাকে আমি কিভাবে ধন্যবাদ দেব এটা আমি মুখে প্রকাশ করতে পারছি না বা বলতে পারছি না। তুমি যদি না হতে তাহলে আমি আজ হয়তো বেঁচে ফিরে থাকতে পারতাম না, বা আমার এই জীবনটা তোমার দেওয়া। তখন এন্ড্রি বলে আসলে আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, যার কারণে আমি তোমাকে বাধ্য হয়ে বাঁচিয়েছি, আর আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি। এইসব কথা সে জিনাকে বলে, কিন্তু জিনা এখানে কোনো কথারই পাত্তা দেয় না, কারণ সে তো কখনোই এন্ড্রিকে ওইভাবে দেখিনি। এদিকে আমাদের চেয়ারম্যানকে দেখানো হয়, যে কিনা হসপিটালের খাবার খুব তৃপ্তি করে খাচ্ছিল আর মজা করে বলছিল তোমার হাতের রান্না খেয়ে খেয়ে পিয়ে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, এখন আমি যার হাতের রান্নাই খাই না কেন ওগুলোই আমার ভালো লাগে। আর তখনই ওই জায়গায় ডক্টর চলে আসে। ডক্টর এসে বলে যে রিপোর্ট চলে এসেছে, আমি আপনাকে যে মেডিসিনগুলো দিয়েছিলাম ওই মেডিসিন এগুলো নয়।
মেডিসিনের কৌটা হয়তো সেম, কিন্তু এর ভিতর থেকে মেডিসিন চেঞ্জ করা হয়েছে। এটা শোনার পর চেয়ারম্যান চিন্তায় পড়ে যায়, ভাবে কে এটা করতে পারে। তখন এন্ড্রি বলে, বাবা হয়তো ঘরের ভিতরে থাকা কেউ করছে। এটা শোনার পর চেয়ারম্যানের মনে তার ওয়াইফের কথা চিন্তা আসে। সে ভাবে যে তার ওয়াইফই হয়তো এমন কাজ করেছে, কারণ এছাড়া আর কেউ এই কাজগুলো করতে পারে না। চেয়ারম্যান রাগ এবং অভিমান থেকে বলে যে, প্রিয়, তুমি আমার সাথে এমনটা করবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। কিছু সম্পদের জন্য তুমি আমাকে মারার চেষ্টা করছো। এদিকে এন্ট্রি বলে, বাবা এই বিষয়টা আমি দেখে নেব। তখন চেয়ারম্যান বলে, বাবা তোকে এইসব দেখতে হবে না, তুই শুধুমাত্র শেয়ার হোল্ডার মিটিংটার দিকে খেয়াল দে, কারণ এই শেয়ার হোল্ডার মিটিংটা আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন। আমি আমার ওয়াইফকে দেখে নিব। অন্যদিকে আমরা চেয়ারম্যানের ওয়াইফ এবং তার মেয়ে সেন্টিকে দেখতে পাই। চেয়ারম্যানের ওয়াইফ তাকে নতুন নতুন ড্রেস দেখায়। তখনই নাতান এসে বলে যে মা বাবা চলে এসেছে। চেয়ারম্যানের ওয়াইফ মনে মনে ভাবে এত তাড়াতাড়ি কিভাবে চলে এলো। এদিকে সেন্টি বলে, কি বাবা হসপিটালে ছিল, তোমরা খাও, আমাকে কিছুই বলোনি। তখন সে চিন্তিত হয়ে তার বাবার সাথে দেখা করতে চলে যায়। এখানে আমরা বুঝতে পারি একমাত্র সেন্টিই ছিল সে তার বাবার জন্য সত্যিকারের চিন্তা করতো। বলে, বাবা তুমি এতদিন হসপিটালে ছিলে, আমাকে কেউ বলেনি কেন? এখানে নাতান আর তার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিল, কোনো কিছু বলছিল না। তখন তারা পিয়েকে জিজ্ঞেস করে যে ওনার কি হয়েছিল আর ডক্টর কি বলেছে। পিয়ে এখানে বলে, ডক্টর বলেছে ওনার মেডিসিন চেঞ্জ করতে হবে, কারণ ওই মেডিসিনগুলো ওনার কোনো কাজে আসছিল না। এখানে চেয়ারম্যানের ওয়াইফ চিন্তা করতে থাকে এখন সে মেডিসিন কিভাবে পাল্টাবে, কারণ সে তো মেডিসিন পাল্টে দিত। চেয়ারম্যান তার মেয়েকে ডেকে এনে বলে, মা তুমি তো জানো কিছুদিনের মধ্যে শেয়ার হোল্ডার মিটিং হতে যাচ্ছে, তুমি কার সাইড নিবে? তখন সেন্ডি বলে যে, বাবা আমি তোমার সাইড নিতে চাই, কিন্তু তুমি তো এন্ট্রিকে সব কিছু দিতে চাও। চেয়ারম্যান বলে, তোমার ভাই যে কেমন তুমি তো ভালো করেই জানো, সে তো এই কোম্পানিটাকে কোনোভাবেই চালাতে পারবে না, যার কারণে আমাকে এন্ট্রিকে চুজ করতে হবে। এখন মা তুমি চিন্তা করে দেখো তুমি কি করবে, কারণ তুমি যদি আমাকে হেল্প না করো তাহলে আমি এই কাজটি করতে পারবো না। আর একটা কথা মনে রাখো, তুমি যদি আমাকে হেল্প না করো তাহলে আমি ভুলে যাব যে আমার একটি মেয়েও আছে। আমি ভাববো শুধু আমার একটি মাত্র ছেলে, সেটা হচ্ছে এন্ট্রি। এইসব নিয়ে সে ভাবতে থাকে। তখনই আমরা দেখতে পাই যে চেয়ারম্যান তার মেডিসিনের সাইডে দিয়ে একটি সিসি ক্যামেরা যুক্ত পেন রাখে। এই পেনের সাহায্যে কে তার মেডিসিন চেঞ্জ করে সেটা সে বুঝে যেতে পারবে। অন্যদিকে আমাদের লিগে দেখানো হয় যে কিনা একটু ওয়াশরুমে হাত ধুচ্ছিল। তখন তার সামনে একজন লোক ফোনে কথা বলছিল যে, তুমি চিন্তা করো না, ওই মেয়েকে আমি বিয়ে করছি শুধুমাত্র ওর টাকার জন্য, কারণ ওই মেয়ের যে আচরণ, ওকে তো বিয়ে করা অসম্ভব। আমি তো তোমাকেই ভালোবাসি, তোমাকেই বিয়ে করব। আমি আমার ব্যবসার জন্য করছি, কারণ সে ডোডো গ্রুপের একমাত্র মেয়ে আর সে অনেক সম্পদের মালিক। তার সাথে যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে আমি 100% অনেক বড় একজন ব্যবসায়ী হতে পারবো। সব কিছু শুনে ফেলে লি, আর সে বুঝেও যায়। এদিকে আমরা সেন্টি এবং তার মাকে দেখতে পাই যে কিনা ওই ব্লাইন্ড ডেটের সাথে দেখা করার জন্য এসেছে। সেন্টির এই ছেলেটিকে ভালো লাগে, কারণ সে দেখতে অনেকটাই হ্যান্ডসাম ছিল। তখন তার মা চলে যায় এবং সেন্টি তাকে নিয়ে হাঁটতে শুরু করে। এখানে আমরা দেখতে পাই যে সেন্টি লিকে দেখছিল, আর লিকে দেখে সে আরেকটু বেশি অভিনয় করে যে সে অনেক বেশি খুশি ওই ব্লাইন্ড ডেটের সাথে। তখন আমরা দেখতে পাই তারা একটি রেস্টুরেন্টে যায়। আর এটা শোনার পর লি বলে, চলো আমারও অনেক না খিদা পেয়েছে মজো, আমরাও ওই রেস্টুরেন্টে গিয়ে খাবার খাই। তখন মজো বলে, স্যার আপনার মাথায় কি প্ল্যান আছে? তখন লি বলে, আমার মাথায় কি প্ল্যান আছে ওইটা তুমি জায়গায় গেলেই বুঝতে পারবে, এখন চলো তো গিয়ে খাবারটা খাওয়া যাক। তখন তারা চলে যায় রেস্টুরেন্টে। এদিকে আমরা ব্লাইন্ড ডেট এবং সেন্টিকে দেখতে পাই যারা রেস্টুরেন্টে বসে কথা বলছিল। তখনই ওই ছেলেটির ফোন বারবার কার যেন ফোন আসছিল, কিন্তু সে ফোনটি কেটে দেয়, কারণ তার সামনে সেন্টি বসা ছিল। কিন্তু সে বারবার ফোন করায় সে ফোন ধরে স্প্যানিশ ভাষায় কথা বলতে থাকে। সে ফোন ধরে বলে যে, আমি তো তোমাকেই পছন্দ করি, আমি তো তোমাকে আগেও বলেছি যে ওই মেয়েটি আমার সামনে আছে, যার জন্য আমি তোমার সাথে কথা বলছি না। এ তো মেয়ে না, নির্ঘাত সাতচুন্নি, যার কারণে আমি ওকে রিজেক্ট করতে চাই, কিন্তু রিজেক্ট করতে পারছি না বাবার ব্যবসার কথা চিন্তা করে। তার কারণে তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি এটা ম্যানেজ দিয়ে দিব। আর সব কিছু শোনার পর সেন্ডির অবস্থা খুবই বাজে হয়ে যায়, কারণ সে স্প্যানিশ ভাষা বুঝতো। সে স্পেনে ছিল 5 বছর। সেন্ডি বলে, আমার সামনে বসে আমাকে অপমান করতে তোমার শরম করেনি? তখন ছেলেটি বলে, তোমার সৌভাগ্য যে আমি তোমার সাথে দেখা করতে এসেছি, তোমাকে রিজেক্ট করি নাই। আর তুমি আমাকে এই কথা বলছো, তোমাকে আমি একটা কথা বলে দেই, তুমি আমার থেকে বেটার কাউকে পাবে না, কারণ তুমি যে কোন টাইপের মেয়ে তা আমি ভালো করে জানি। যার আচার আচরণের ঠিক নেই, দেখতে সাতচুন্নির মতো, তাকে আবার ভালো ছেলে বিয়ে করবে। এটা শোনার পর সেন্ডি তাকে মারতে যাবে, ছেলেটি সেন্ডির হাতে ধরে ফেলে। তখনই আমাদের লি বসের এন্ট্রি হয়। মজো ওই ছেলেটিকে বলে, উনি হচ্ছেন আমাদের কোরিয়ার সবচেয়ে বড় ব্যবসায়ী, আপনার বাবা যে একটি কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছে ওই কোম্পানিটাও ওনার। আর লিকে বলে যে উনি আমাদের ইনভেস্টারের ছেলে।
তখন ছেলেটি উঠে বলে নাইস টু মিট ইউ স্যার। লি বলে স্যান্ডি তুমি কি পাগল হয়ে গিয়েছো? এই ছেলের জন্য তুমি আমাকে ছেড়েছো? এই ছেলের মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নাই? ওর থেকে কি আমি কোনো দিকে কম? এটা বলে সে স্যান্ডিকে বলে চলো আমার সাথে। বলেই স্যান্ডির হাত ধরে টেনে নিয়ে চলে যায়। তখন স্যান্ডি বলে তুমি আমাকে এইভাবে আনলে কেন? লি বলে আমি তোমার অপমান কখনোই সহ্য করতে পারবো না। তখন স্যান্ডি বলে যে আমি তোমার কি হই? লি বলে তুমি আমার বিজনেস পার্টনার, যার কারণে আমি তোমাকে বাঁচিয়েছি, এছাড়া আর কোনো কিছু না। তখন স্যান্ডি বলে থ্যাংক ইউ, আর আমি তোমার বিজনেস পার্টনার কিভাবে হই? লি বলে ডোডো গ্রুপের সাথে তো আমার এমনিতেই একটি বিজনেস ডিল হয়েছে, এটা আমি তোমার সাথে কাজ করতে চাই কারণ ওদেরকে আমার বিশ্বাস নেই। আমি চাই তুমি তোমার ফ্যামিলির সমস্যাটা সমাধান করো, এতে আমি তোমাকে হেল্প করব। আরেকটি কথা তোমাকে বলে যাই, তুমি একটু ম্যাচিওর হওয়ার চেষ্টা করো, কারণ তুমি যেভাবে বাচ্চামি স্বভাব রয়েছে এগুলো পরিবর্তন করলেই হবে। এদিকে স্যান্ডি অনেক বেশি খুশি হয়ে যায় লিয়ের কথায়। অন্যদিকে আমরা জেজেকে দেখতে পাই যে গড়ে গড়ে গিয়ে ভিক্ষা করছিল। আসলে সে বুট ভিক্ষা চাচ্ছিল, কারণ এটা তো সব দেশের নেতাদের অভ্যাস। অন্যদিকে আমরা এন্ড্রিকে দেখতে পাই যে কিনা জেজের সাথে দেখা করতে এসেছিল। সে জেজেকে বলে যে কিছুদিন ধরে জিনার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। জেজে বলে তোমার কি মনে হয় আমি কি জিনাকে মেরে দিয়েছি? এন্ড্রি বলে আমি তো মারার কথা একবারও বলিনি, আমি শুধু বলেছি জিনার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আপনি তো বলেছিলেন আমি যদি জিনাকে হেল্প করি তাহলে জিনাকে আপনি মেরে দিবেন, যার কারণে আমি প্রশ্ন করতে এসেছি যে আপনি জিনাকে কি করেছেন বা কোথায় রেখেছেন। এখানে জেজে সাফ সাফ বলে দেয় যে আমি জিনাকে কোনো কিছু করিনি, আমি আমার নির্বাচন নিয়ে বিজি, যার কারণে আমি জিনার দিকে খেয়াল দেওয়ার আমার সময় নেই। তুমি চাইলে অন্য জায়গায় খুঁজে দেখতে পারো জিনা কোথায়। তখন এন্ড্রি বলে যে আমি যদি কোনোভাবে জানতে পারি যে জিনার কিছু হয়েছে আপনাকে দেখে নেব। যে এখান থেকে কিছু না বলেই চলে যায়। অন্যদিকে আমরা চেয়ারম্যানকে দেখতে পাই যে কিনা গরমের মধ্যে আপনি মাস্ক পরে কোথায় যাচ্ছেন। তখন সে বলে আমার ভালো লাগছে না ঘরের ভিতরে, আমি বাইরে একটু ঘোরানোর জন্য যাচ্ছি। তখন চেয়ারম্যানের ওয়াইফ বলে তাহলে এভাবে কেন? তখন চেয়ারম্যান চলে যায় এবং সে বাহিরে গিয়ে তার মাস্ক এবং কোট খুলে দিয়ে বলে এত গরম বাহিরে, এটা তো আমি ভাবতেও পারিনি। এতক্ষণে হয়তো সে ওষুধ চেঞ্জ করে দিয়েছে। অন্যদিকে আমরা চেয়ারম্যানের ওয়াইফকে দেখতে পাই সে আসলেই এই ওষুধগুলো চেঞ্জ করে দেয়। তার ওষুধ চেঞ্জ করার সাথে সাথেই চেয়ারম্যান রুমে ঢুকে, আর সে ওই সিসিটিভি ক্যামেরায় সব কিছু দেখে বলে যে এই মহিলার বিরুদ্ধে যদি আমি থানায় মামলা করি তাহলে তাকে সারা জীবন জেলে পচে মরতে হবে। অন্যদিকে সে আবার চিন্তা করে সে তো আমার ওয়াইফ, এটা তো আমি করতে পারি না, তাহলে তার সাথে একবার কথা বলে দেখা উচিত, সে হয়তো বদলে যেতে পারে। আর এইগুলো নিয়েই সে চিন্তিত ছিল। তখন সে চলে যায় তার ওয়াইফের সাথে দেখা করতে। বলে দেখো তুমি বাসায় থাকো, আমি চেয়ারম্যানের এই চেয়ারটা সামলাতে পারবো, তুমি বাসায় থেকে আমার ফ্যামিলিকে সামলাও। চেয়ারম্যানের ওয়াইফ বলে তুমি আমাকে কি মনে করেছো যে আমি ওই চেয়ারটা সামলাতে পারবো না? আমি চেয়ারম্যানের পদ ছাড়বো না, তুমি কি করবে করে নাও। এখানে চেয়ারম্যান ভাবে যে হয়তো সোজা আঙ্গুলে কখনো এগিয়ে উঠবে না, আঙ্গুল বেঁকা করতে হবে। অন্যদিকে আমরা জিনাকে দেখতে পাই যে কিনা চায়নায় ছিল, তার সাথে গ্রেও এসেছিল। জিনা চায়নায় এসে জেজের বিরুদ্ধে সব প্রমাণ একত্রিত করছিল। অন্যদিকে এন্ড্রি এবং জ্যাককে দেখানো হয় যারা বসে বসে ড্রিঙ্ক করছিল। তখন জ্যাক বলে যে তুমি জিনার মধ্যে কি এমন দেখেছো যে তার প্রেমে পড়ে গিয়েছো? এন্ড্রি হাসতে হাসতে তাদের প্রথম দেখা হওয়ার ঘটনাটি বলে এবং কেমিয়ার মেয়েকে সে কিভাবে হেল্প করলো এটা বলে, ডোডো গ্রুপের বিরুদ্ধে সে কিভাবে কথা বললো এটিও বলে। আর বলে এটা তো নর্মাল কোনো গুণ না, এটা অনেক কিছু একজন মেয়েকে ভালোবাসার জন্য। আর আমি এইসব দেখেই জিনার প্রেমে পড়েছি, আরও অনেক কিছু আছে যেগুলো বলার মতো না। আর তাকে দেখলে কেন জানি না আমার অনেক বেশি ভালো লাগে। অন্যদিকে আমাদের জেজের নির্বাচনের দিন দেখানো হয়। চায়না থেকে জিনাও চলে এসেছিল কোরিয়া। জেজে বলে আপনাদের পাশে পেলে আমি অবশ্যই নির্বাচন জিতবো। অন্যদিকে আমরা লি এবং জিনাকে দেখতে পাই যারা জেজের বিরুদ্ধে প্রমাণ একত্রিত করে সবকিছু গুছাচ্ছিল আর তাকে ফাঁসানোর ব্যবস্থা করছিল। লি বলে শপথ নেওয়ার সময় আমরা অ্যাটাক করব জেজের উপর, আর আমরা তার কাছ থেকে সব বদলা হাসিল করে নিব। অন্যদিকে আমরা জেজেকে দেখতে পাই যে মিডিয়ায় কথা বলছিল আর সবকিছু বসে বসে দেখছিল জিনা এবং লি। তারা মনে মনে চিন্তা করে কখন ওই সময়টি আসবে আর তারা তদন্ত শুরু করে দিবে। অন্যদিকে আমরা দেখতে পাই জিনা এবং লি সব তথ্য পুলিশকে দিয়ে দিয়েছে। পুলিশ ওই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটকে নিয়ে প্রশ্ন করে এবং সেই ক্যান্ডিডেট সব কিছু স্বীকার করে দেয়, বলে আমি টাকার বিনিময়ে পদত্যাগ করেছি। এখানে আমরা মিডিয়াতে কেমিয়া এবং জেজেকে দেখতে পাই, সবাই তাদের প্রশ্ন করে তারা জিতবে এটা শিওর ছিল, যার কারণে কেমি তার হাজব্যান্ডকে টাই পরিয়ে দিচ্ছিল আর জড়িয়ে ধরে অল দ্য বেস্ট বলে। এটা দেখে অনেকটাই ইতস্তত বোধ করে জেজে, কারণ এখানে পেনি ছিল। সে তো ভালো করেই জানতো যে পেনি তার প্রতি আসক্ত, যার কারণে সে এখানে ইতস্তত বোধ করে বেরিয়ে যায়।
অন্যদিকে আমরা টিভি নিউজে দেখতে পাই যেখানে দেখানো হয় 47% ভোট বেশি পেয়ে জিতে গিয়েছে যে আর সে এখন মেয়র হয়ে গিয়েছে। এটা দেখার পর যে তো খুশির ঠিকানা থাকে না, সে খুশিতে নাচতে শুরু করে। অন্যদিকে এইসব বসে বসে দেখছিল জিনা এবং এন্ড্রি। জিনা বলে আজকেই যা নাচার নেচে ফেলো, কারণ কালকে থেকে তো তুমি আর কোনো কিছুই করতে পারবে না। অন্যদিকে আমরা তাদেরকে দেখতে পাই যে এবং তার ফ্যামিলি মিলে ড্রিঙ্ক করছিল। তারা অনেক বেশি খুশি ছিল নির্বাচন জেতায়। যে তো তার শ্বশুরকে বলে, বাবা আপনি তো বলেছিলেন আমি কোনো কিছুই করতে পারবো না, আমি তো করে দেখিয়েছি। তখন যে রুমে চলে যায়, তার পিছনে পিছনে পেনিও যায়। পেনি গিয়ে বলে আমি আপনাকে স্পেশালভাবে উইশ করতে চাই, যার কারণে আমি কি আপনাকে জড়িয়ে ধরতে পারি? তখন যে বলে, পেনি বলে 2 মিনিটের জন্য তো এখানে কেউ আসতে যাচ্ছে না, আপনি কি আমাকে পছন্দ করেন না? তখন যে বলে তেমন কিছু না, এখানে সবাই বাইরে বসে ড্রিঙ্ক করছে, যার কারণে আমি ভয় পাচ্ছি কেউ যদি আমাকে দেখে ফেলে। পেনি জেজের কোনো কথা না শুনেই তাকে জড়িয়ে ধরে এবং জেজেও তাকে জড়িয়ে ধরে। এই সব বাহির থেকে দেখে ফেলে নীল। নীল দেখে চিন্তা করে যে আগে সে তার এক্স ওয়াইফকে ধোঁকা দিয়েছে, যে মারা গিয়েছে, তারপর আমার মেয়েকে ফাঁসিয়ে বিয়ে করছে, এখন এই মেয়ের সাথেও এইসব করছে। এই ছেলেকে আমি কি করব কোনো কিছুই বুঝতে পারছি না। একে দামান বানিয়ে আমি হয়তো আমার লাইফের সবচেয়ে বড় ভুল করেছি। নীল এখানে রাগান্বিত হয়ে বলে এই ছেলেকে আমি কখনোই ছাড়বো না, এর থেকে আমি বদলা নিয়েই ছাড়বো। তখনই এখানে পেনি চলে আসে। এখানে আমরা বুঝতে পারি পেনির প্ল্যানই ছিল এটা, তাদের মধ্যে একটি ভুল বুঝাবুঝি তৈরি করে দূরত্ব সৃষ্টি করা। পরদিন আমরা জেজেকে দেখতে পাই, যে কিনা মেয়র অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। নীল এখানে বসে চিন্তিত ছিল। সে একদিকে খুশি ছিল যে জেজে চেয়ারম্যান হয়ে গিয়েছে, অন্যদিকে তার মেয়ের চিন্তা তারকে ভিতর থেকে খুকলা করে দিয়ে যাচ্ছিল। এখানে আমরা টিভি নিউজে লিকে দেখতে পাই, যে কিনা বলছিল যে চিটিং করে নির্বাচনে জিতেছে। সে একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটকে কিনে ফেলেছে আর তাকে তার পক্ষে আনতে বাধ্য করেছে। এইসব বলে সে একটি অডিও রেকর্ডার চালু করে দেয়, যেটা কিনা মজো রেকর্ড করেছিল। এই সব দেখে তো নীলের মাথায় হাত পড়ে। সে ভাবে যে এটা কি হলো, এটা কি হলো? তার মানে যে ঘুষ দিয়ে নির্বাচনে জিতেছে, এটা তো সে ঠিক করেনি। এখন তো সে মেয়র না, জেলে থাকার জন্য প্রস্তুত। অন্যদিকে এইসব কিছু না জেনে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিল যে তখনই লি তার সাথে দেখা করতে আসে। লিকে দেখে অনেকটাই চমকে যায় যে মনে মনে ভাবে এই ছেলে আমার সাথে দেখা করতে কেন এসেছে। তখন লি বলে যে স্যার আপনি তো 2 মিনিটের মধ্যে জেলে যাবেন, যার কারণে আপনার সাথে শেষমেশ দেখা করার জন্য এসেছি। তখনই ওই জায়গায় পুলিশ চলে আসে আর বলে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটকে কিনে আপনি নির্বাচনে জিতেছেন, এটা হচ্ছে আমাদের আইনের বাহিরে, যার কারণে আপনাকে আমাদের সাথে আসতে হবে। এখানে লি বলে এখন পচে মরদ জেলে। এখানে যে পাথর হয়ে দাঁড়িয়েছিল সে কোনো কিছু বলতেই পারছিল না। এর মধ্যে দিয়ে আমাদের এই পার্টটি শেষ করে দেওয়া হয়। আর নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।